ভারতবর্ষের রাষ্ট্রপতির হাত থেকে পদ্মশ্রী উপাধি পাওয়ার নমিনেশনে নাম উঠল হাওড়ার বেলুর অঞ্চলের চিত্রশিল্পী দিবাকর চক্রবর্তী। রাষ্ট্রপতির হাত থেকে পদ্মশ্রী পাওয়ার উপাধিটাই আলাদা। এই উপাধি হয়তো পেতে পারে বেলুর অঞ্চলের চিত্রশিল্পী দিবাকর চক্রবর্তী। আর এই খবর পাওয়ার পর পরিবারে আনন্দের শেষ নেই। গত ৩৫ বছর ধরে দিবাকর বাবু তার চিত্র নিয়ে পড়ে রয়েছেন। বিভিন্ন চিত্রশিল্পীর কাছ থেকে চিত্রকলা শিখে এই জায়গায় পৌঁছেছেন। এরই মাঝে তিনি পেয়েছেন অনেকগুলি ন্যাশনাল অ্যাওয়ার্ড। এবারে তার নাম পদ্মশ্রী নমিনেশনের আশায় তিনি খুব খুশি। প্রাথমিকভাবে তার চিত্রকলা ছিল ল্যান্ডস্কেপের উপর। তিনি সব থেকে বেশি পারদর্শী ছিলেন তাল গাছ, নারকেল গাছ ও অন্যান্য বিভিন্ন গাছকে তেল ও রঙের সাহায্যে চিত্রকলা ফুটিয়ে তোলার জন্য। তবে এছাড়াও তার আঁকার মধ্যে পরিবেশ বান্ধব আঁকাই বেশি দেখা যেত। তবে এখন তিনি মানুষের উপর এবং নানাবিধ বিভিন্ন সাবজেক্টের উপর তুলি ও রঙের সাহায্যে তার চিত্রকলা ফুটিয়ে তুলছে। খুব শিগগিরই তার একটি এক্সিবিশন রয়েছে দিল্লিতে। এবারে তার থিম মা দুর্গা। এখন তিনি সেই আঁকা নিয়েই ব্যস্ত। তার পরিবারের সঙ্গে কথা বলে জানতে পারা যায় তার পরিবারের সব থেকে কাছের লোক হচ্ছে তার স্ত্রী সীমা ভৌমিক। তিনি জানান এই আঁকার জন্যই তার মনের দাগ কাটতে পেরেছিলেন দিবাকর বাবু। আর সেই থেকেই তাদের পরিচয় এবং পরবর্তী সময় প্রণয়। এখন তারা বিবাহিত, তাদের একটি ছোট্ট সন্তানও রয়েছে। সেও নাকি এখন থেকেই আঁকাতেই তার মনের মতো খেলা হিসেবে বেছে নিয়েছে। বাবাকে আঁকতে দেখলেই ছেলেও বসে পড়ে খাতা পেন্সিল নিয়ে। আর এই পদ্মশ্রী নমিনেশনে খবর যখন বাড়িতে আসে তখন তারা জানান যে তারা রাস্তায় ছিলেন এবং রাস্তায় আস্তে আস্তে তাদের কাছে রাষ্ট্রপতি ভবন থেকে ফোন আসে এবং পরবর্তী সময় তাদের নিয়ম অনুযায়ী যেসব কাগজপত্র পাঠানোর কথা সেগুলো পাঠানো হয় দিবাকর বাবুর কাছে। এই প্রস্তাব পাওয়ার পর স্ত্রী মনে করেন ভারতবর্ষের জনসংখ্যা ১৪০ কোটির ওপর। তার মধ্যে থেকে তার স্বামী দিবাকর বাবু এত দূর যেতে পেরেছে তার কারণ দিবাকর বাবুর মধ্যে নিশ্চয়ই কোনো ট্যালেন্ট আছে, যার জন্য এই জায়গা অবধি পৌঁছতে পেরেছেন তিনি। এতেই তারা খুশি। এরপর যদি এই পদবি পান তাহলে তো খুশির সীমা থাকবে না বলে জানিয়েছেন স্ত্রী সীমা ভৌমিক। খুবই ভালো লাগছে। আমাদের দেশ ভারতবর্ষ, তার মধ্যে একটা বড় পুরস্কার এটা। আর মনে হচ্ছে যেন এটা খুব সোজা নয়। সাধারণভাবে এই পুরস্কার পাওয়ার জন্য অনেক পরিশ্রম করতে হয়। আর এটা দেখলাম অনেকটা বিরাট মাইলস্টোনের পরে এটা সম্ভব হয়েছে। কারণ আমি বিগত ৩৫ বছরের ওপর ধরে ছবি আঁকছি আর এত হার্ড ওয়ার্ক করি। মানে প্রতি বছর 2টো করে সোলো এক্সিবিশন করি। আমার এখন 40তম একক চিত্র প্রদর্শনী হতে চলেছে দিল্লিতে 22শে আগস্ট। তো সেখানে আমি দুর্গা পুজোকে হেরিটেজ করতে চলেছি। কলকাতা দুর্গা পুজোর সিরিজ যেটা হয় সেটা নিয়ে আমি দিল্লিতে এক্সিবিশন করতে চলেছি। আর আমার এই ছবি যেটা আমি করছি 35 বছর ধরে করে এসেছি, বিশেষ করে তার মধ্যে উল্লেখযোগ্য কিছু ছবি হলো গ্রাম বাংলার ছবি, যেগুলো আমি তাল গাছ, খেজুর গাছ, নারকেল গাছ, এই যে গাছকে আর সামনে রেখে কাজ করেছি। এবং বিভিন্ন সুন্দরবন এলাকায় ঘুরে বেড়ানো, সুন্দরবন এলাকায় গিয়ে ছবি আঁকা। আর আমাদের বিশেষ করে আমার মনে হয় যে আমাদের পশ্চিমবঙ্গ ভারতবর্ষের মধ্যে এমন একটা জায়গা যেখানে মানে প্রকৃতিকে খুব ভালো করে চেনা যায়। বাঁকুড়া, বীরভূম, বর্ধমান, হাওড়া, হুগলি, এই ধরনের যে ডিস্ট্রিক্টগুলো দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনার একটা গ্রামীণ বিরাট অংশ যেখানে প্রকৃতি এত সুন্দর হয়। মানে আমরা যেরকম শহরের মানুষরা এসিতে থাকি, কিন্তু গ্রামের মানুষরা এসিতে থাকেন না। ওনাদের এসি হচ্ছে প্রকৃতি, গাছপালা। কিন্তু আমরা যখনই শহরে আসি তখনই আমাদের এসি লাগছে, কারণ আমরা হ্যাবিচুয়েটেড হয়ে গেছি। কিন্তু এর থেকে বাঁচতে একটা বিশেষ কারণ হচ্ছে যে আমাদের গাছ কম শহরে।
গ্রামে অনেক গাছ, প্রকৃতি এত অক্সিজেন দিচ্ছে, অক্সিজেন সাপোর্ট দিচ্ছে, মানে পলিউশন ফ্রি, এবং আমাদের শরীর স্বাস্থ্য খুব ভালো থাকে। শহরের ডাক্তাররা সবসময় মানুষকে বলেন আপনারা একটু গ্রাম থেকে ঘুরে আসুন, একটু কোথাও ঘুরে আসুন, শরীর ভালো থাকবে। কারণ হচ্ছে আমরা এত পলিউটেড জায়গায় থাকছি, এর কারণই হচ্ছে শুধু গাছকে কেটে ফেলা, গাছকে গুরুত্ব না দেওয়া। তাই ছবির মাধ্যমে ছবি এঁকে চলেছি গাছ নিয়ে, প্রকৃতি নিয়ে, এবং গাছকে বাঁচানোর জন্য, সুন্দরবনের বাঘকে বাঁচানোর জন্য, প্রকৃতিতে অনেক পশু পাখি মারা যাচ্ছে এই গ্লোবাল ওয়ার্মিংয়ের থেকে, তাদেরকে বাঁচানোর জন্য এই সাইলেন্ট আমার প্রতিবাদ। সেটা হচ্ছে প্রকৃতিকে বাঁচাতে হবে, গাছকে বাঁচাতে হবে এবং পশু পাখিদের বাঁচাতে হবে। পদ্মশ্রীর জন্য যে নমিনেশন হয়েছে সেটার জন্য আমি সত্যি গর্বিত, এবং এটা একটা লম্বা জীবন, মানে আমি কাউকে এটার ক্রেডিট দিতে পারবো না। মানে এখানে আপনারাও যেরকম ক্রেডিটের মানে এই পুরস্কার আমি পেলে আপনাদেরও যেরকম ধন্যবাদ জানাবো, এবং পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের বহু মানুষকে ধন্যবাদ জানাবো। আমার বাবা মা শুধু আমায় সহযোগিতা করেননি, আমার গুরুদেব শুধু সহযোগিতা করেননি, বহু মানুষ সহযোগিতা করেছেন। আমি যখন গ্রামে ছবি আঁকতে যেতাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি আঁকতাম, তো ওই গ্রামের মানুষটি এসে বললেন, বাবা একটু তুমি খেজুরের রস খাও, এতক্ষণ ধরে কাজ করছো, সকালবেলা ভোরবেলা ছবি আঁকতে যেতেন, আমাকে খেজুরের রস পেরে খাওয়াতেন বিনা স্বার্থে, বিনা পয়সায়। এবং সে আমাদেরকে গ্রামের মানুষরা মাদুর এনে পেতে দিতেন, সেই মাদুরে বসে ছবি আঁকতাম। তো ওটাও একটা কন্ট্রিবিউশন তাদের আমাদের প্রতি। তো আমাদেরও প্রকৃতির প্রতি একটা দায়িত্ব থাকে মানুষের প্রতি। অনেক খুশি, প্রচুর খুশি যে এত বড় একটা সম্মান, এটা সারা জীবন আমার মধ্যেই থেকে যাবে, যেটা কেউ কখনো কেড়ে নিতে পারবে না আমার থেকে। দিবাকর চক্রবর্তী। ভীষণ আনন্দের সাথে সাথে এটা ভীষণ একটা প্রাউড মোমেন্ট, কারণ পদ্মশ্রীটা কিছু কিছু মানুষ পায় যাদের মধ্যে কিছু বিশেষ ট্যালেন্ট থাকে। তো ভারতবর্ষের প্রায় 150 কোটি মানুষের মধ্যে প্রায় 150টা কি তারও কম মানুষকে সিলেক্ট করা হয় নমিনেশন জন্যে, পদ্মশ্রী নমিনেশনের জন্য। তো তার সেই 150 কোটি মানুষের মধ্যে থেকে গিয়ে তার নামটাও এসেছে, এটা একটা বিরাট প্রাউড মোমেন্ট। এটা শুধু আমার নয়, আমার ফ্যামিলি, এটা আমার সন্তানও গর্বিত হবে যে আমার বাবা এরকম পদ্মশ্রী নমিনেটেড, আগামী দিন হয়তো পাবেও। তো এটা ভীষণ একটা আনন্দ। আগামী দিনে যদি এই পুরস্কারটা পায় তখন কি মনে হয়? তখন মানে এটা একটা বিরাট আনন্দের ব্যাপার, আর লাইফ টাইম থেকে যাবে এই খুশিটা, লাইফ টাইমের জন্যে, এই অ্যাচিভমেন্টটা লাইফ টাইমের জন্যে। আর সবথেকে বড়ো যেই ট্যালেন্টটা ছোটোবেলা থেকে এতগুলো বছর দিয়ে শিখে এসেছে, সেইটা যখন স্বীকৃতি পাবে, এটা একটা বিরাট আনন্দের ব্যাপার। কীভাবে সাপোর্ট করছেন আপনি এটা ওর হাজব্যান্ডের আঁকা? ভীষণভাবে, থরলি। অ্যাকচুয়ালি আমি নিজেও ছোটোবেলা দিয়ে আঁকতে ভালোবাসতাম, তো আঁকার মাধ্যমেই প্রায় পরিচয়টা বাড়ে। তো আঁকা দেখেই আমি মুগ্ধ হয়েছিলাম। তো এইভাবেই জীবন সঙ্গ হওয়া, এবং আঁকা আমি ভীষণ ভালোবাসি, কারণ অনেক সময় ফ্রি টাইমে বসে থাকলে আমি পোকিং করতে থাকি যে সময় নষ্ট করছে কেন, বসে আঁকো, কিছু আঁকো। তো বলে না, আঁকার সবসময় এরকম হয় না, একটা মুড বানাতে হয়, আঁকার জন্য একটু মুড বানাতে হয়, তবে আঁকা হয়, যখন তখন ওরকম আঁকা যায় না। তা আমি অল টাইম মানে পিছনে লেগে থাকি যে কিছু একটা প্রেশিয়াস তৈরি করো, যেটা যেরকম মোনালিসা করে গেছেন, তোমাকে ওই রকম কিছু একটা ওয়ার্ল্ড রেকর্ড করতে হবে, এরকম প্রেশিয়াস কিছু একটা তৈরি করার চেষ্টা করো, করতে হবে, একদিনে তো হবে না, করতে হবে। কোনোদিন মনে হয় কি এটা মানে একেবারে না, আমি নিজেও ছোটোবেলা দিয়ে অনেক আঁকতাম, আমার নিজেরও আঁকা ওখানে দেখতে পাবেন। আমি ভীষণ আঁকার প্রতি ভীষণ আমার ঝোঁক ছিল ছোটোবেলা থেকেই, আর আমি ভীষণ নিউজ পেপার পড়তাম ছোট্টোবেলা থেকে, আনন্দবাজার আর টেলিগ্রাফ। তো আমি তখন পরিচয়ও ছিল না, আমি আনন্দবাজারের আঁকা ছাপতো, কখনো দুর্গা ছাপতো, কখনো প্রকৃতির গাছ ছাপতো, আমি নামটা পড়তাম যে এরকম একটা শিল্পীর এরকম ছেপেছে, পরে জানতে পারি যে শিল্পী এই। তো আঁকাটা আমার নিজের ভীষণ প্রিয়, আমি ছোটোবেলা দিয়ে নিজেও আঁকতে ভালোবাসি, আর আঁকাকে সাপোর্ট আমি ভীষণ করি। হ্যাঁ, প্রায় বিশেষ করে ওইভাবেই পরিচয় ম্যাক্সিমাম। আর এখন জীবনসঙ্গী একজন চিত্রশিল্পী, কি মনে করছেন? এটা একটা প্রাউড ব্যাপার, সবার হয় না, এটা একটা ভীষণ প্রাউড ব্যাপার, প্রাউড মোমেন্ট, অলওয়েজ প্রাউড ফিল করি, হয়তো আমি বলি না কিন্তু। আর সবসময় বসে এই যে যখন আঁকে, আমি সবসময় চেষ্টা করি তাকে জোগাড় করে দেওয়ার, যে আরও ভালো করে যাতে আঁকতে পারে। আমি নিজেও বসে ঘন্টার পর ঘন্টা দেখি আঁকাটা, এবং ওকে দেখে আমার ছেলেও এখন অনেক উৎসাহিত হয় আঁকতে। ওকে আঁকতে দেখলেই ছেলেও চাইবে, মা পেন্টিং, কালার দিতে হবে, ক্যানভাস দিতে হবে, ও মোম কালার দিলেও দেয়ালে ফেয়ালে এঁকে দেয়,
ওকে কালার চাই, তুলি চাই, ওকে দেখে মানে এত সুন্দর ও এখন আঁকছে যে আমাকে স্কুলে টিচারও জিজ্ঞেস করছে যে এ এত মনোযোগ দিয়ে আঁকে, মানে ক্লাসে কোনো স্টুডেন্ট আঁকে না, তো এইটা কোথা থেকে পায়। তখন তারা জানতে পারে যে তার বাবাও আর্টিস্ট আর ও এভরিডে 2-3 ঘন্টা করে আঁকে। আপনার নাম? সীমা ভৌমিক।